4 বছর পর আজ আমি প্রতিষ্ঠিত, অফিস, সিমি আর আমার বুকের হাজারো কষ্ট নিয়ে চলছে আমার জীবন। আর হ্যাঁ, আমি একটা বাড়ি আর একটা গাড়ি কিনেছি, সেখানে শুধু সিমি আর আমি থাকি। আর লিমা আর আপুর সাথে অনেকবার দেখা হয়েছে, প্রতিবারই অপমান ছাড়া কিছুই পাইনি। আজ সিমি বায়না ধরেছে শপিং করবে, ওকে নিয়ে শপিং মলে গিয়ে শপিং করলাম। বুঝতেই তো পারছেন আমি মানুষের শপিং। সাকিবও আসছে আমাদের সাথে। শপিং শেষে বাইরে আসতেই আমি কাউকে দেখবো আশা করিনি। আমি সিমি আর সাকিব শপিং মল থেকে বাইরে হচ্ছিলাম, এমন সময় সামনে দেখলাম লিমা। শুধু লিমা না, ওর সাথে একটা ছিল। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস লিমা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেন, কি ভাবছিলিস? কোনো বেইমানিতে মরে যাবো? আরে ধুর, কি বলছিস? যা বলছি ঠিকই তো বলছি। আর এই যে দেখছিস, এ হলো আবির, আমার উড হাজবেন্ড। তার কথাটা শুনে খুব খারাপ লাগলো। লিমা আবার আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আর কত মেয়ে জীবন নষ্ট করবি? অনেক তো হলো, এবার থাম। দেখছি নতুন কাউকে জুটিয়ে ফেলেছিস। বাহ বাহ বাহ। লিমা প্লিজ থামো। কি থামবো? হ্যাঁ, তোর মতো ছেলের জন্য আমার মুখে আর অন্য কোনো ভালোবাসা আসে না রে। তোর মতো ছেলে তো ওই কাজ, একজনকে কাঁদিয়ে চলে যাওয়া, মেয়েদের জীবন নষ্ট করা। আচ্ছা, ওই মেয়েটার কি এমন আছে যা আমার মাঝে নেই? আমাকে বলতিস, তোর বেশ্যা হয়ে থাকতাম, নিজেকে সঁপে দিতাম তোর ওই নোংরামিতে। আর এই যে মেয়ে, একে বিশ্বাস করিস না কোনোদিন, আবার তোর সর্বস্ব লুটে নিয়ে অন্যজনের পিছনে ছুটবে। ক্যারেক্টারলেস কোথাকার। কথা শেষ না হতেই লিমার গালের সজোরে দুটো থাপ্পড় পড়ে। আপনারা হোসেন কে দিছে? এই তো হ্যাঁ, সাকিব এই লিমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমার বন্ধুকে নিয়ে আর একটাও কথা বলবি না। আমার বন্ধু তোকে ধোকা দেয়নি, বরং তুই দিয়েছিস। আমার বন্ধুর জীবনটা নষ্ট হওয়ার পিছনে তোরও অবদান কম না। এই যে দেখছিস ছেলেটাকে, আজ 5 বছর মা বাবা থেকে বিচ্ছিন্ন, এই জন্য তুইও দায়ী। আর এই মেয়েটা ওর একমাত্র বোন, তাই কথা বললে ভেবে চিনতে বলবি। আপনি কে আমি জানি না আপু, কিন্তু একটা কথাই বলবো, আমার ভাইয়া ঠকবাজ না, চরিত্রহীন না। আমার ভাইয়ের মতো ছেলে লাখও একটা মেয়ে। লিমার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি কেউ শরীরকে ভালোবেসেছিলাম, আমি কেউ চরিত্রহীন ভাবতে পারলো? এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লাম। লিমা সালাফি বলে দৌড়ে আমার কাছে যেতে চাইলে সাকিব ওকে আটকে দেয়। সিমি আমার মাথা কোলে নিয়ে কাঁদতে শুরু করে আর বলে, ভাইয়া ভাইয়া কি হলো তোর? আমার দিকে তাকা ভাইয়া, কথা বল আমার সাথে। আবার লিমা আমার কাছে আসতে চাইলে সাকিবকে আটকে দিয়ে বলে, খবরদার, তুই আমার বন্ধুকে ছবি না। আমার বন্ধুর জন্য আমরা আছি, আর ওর কাছ থেকে দূরে থাকবি। এরপর সাকিব গাড়ি থেকে দ্রুত পানির বোতল নিয়ে আসে আর আমার মুখে পানির ঝাপটা দিতে থাকে। একসময় আমার জ্ঞান পেতেই সিমি আমার সমস্ত মুখে চুমুতে ভরে দিয়ে জড়িয়ে নেয়। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক, যে লিমার চোখে পানি। এরপর সিমি আর সাকিব আমাকে ধরে ওঠায়। আমি হাতের ইশারায় লিমাকে কাছে রাখলাম। ও খুব দ্রুত আমার কাছে আসে। ওকে বললাম, কোনো অপরাধ করে থাকলে মাফ করিয়ে আর দোয়া করি আপনাদের বিবাহিত জীবন সুন্দর হোক। এই বলে সাকিব আর সিমি আমাকে গাড়িতে ওঠালো। কিছুক্ষণের মধ্যে বাসায় আসলাম। এভাবে কিছুদিন কেটে গেল। ইদানিং শরীরটা কেন জানি ভালো লাগছে না, খুব অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, কোনো কিছুই ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখাবো। যে ভাবা সেই কাজ, চলে গেলাম ডাক্তারের চেম্বারে। চেম্বারে ঢুকে দেখি একটা ছোট মেয়ে খেলতেছে। ডাক্তারকে জিজ্ঞেস করে বললো ওটা নাকি ওনার মেয়ে। মেয়েটার চোখে কেমন জানি মায়া আছে। ডাক্তার জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমার সব সমস্যার কথা শুনে উনি বললেন, আপনার কি কিডনির কোনো সমস্যা আছে? আছে একটু। কি সমস্যা খুলে বলুন। ডাক্তারের জোরাজোরি শেষে সব বললাম। কিছু টেস্ট দিলেন। আমি চেম্বার থেকে বেরিয়ে দেখি আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চলে গেলাম। টেস্টগুলো করালাম, এখন রিপোর্ট দেয়নি, বসে আছে রিপোর্টের অপেক্ষায়। হঠাৎ দেখলাম নিমা কেন জানি আমার দিকে আসতেছে, হয়তো আবার অপমান করবে। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে নিলাম। লিমা আমার কাছে এসে অনেকক্ষণ কথা বলতেছে না, আমিও ঘুরে তাকাচ্ছি না। হঠাৎ লিমা বলে উঠলো, কেমন আছো এখন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছে, আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি বরং আপনার নতুন সংসারের দিকে মন দেন। আর এখানে কেন আপনি? বাবা রিপোর্ট দিতে আসছে না। আর আমাকে আপনি করে বলছো কেন? আর কেনই বা উল্টো করে ঘুরে আছো? আমাকে কি তোমার মুখটা দেখার সুযোগও দিবে না? না, আমার মতো পাপের মুখ দেখলে আপনার পাপ হবে, তাই আমি চাই আপনি চলে যান। একথা বলাই রিমা দৌড়ে চলে গেল। একটু দূরে আবেগ ওর কাছে গিয়ে বললাম, এটাকে দেখে রাখিস ভাই, পুরো কষ্ট দিস না। এই বলে রিপোর্ট আনতে গেলাম। অন্যদিকে আপনি ডাক্তারের চেম্বারে ঢুকে জিজ্ঞেস করলো,
ওই ছেলেটা আসছিল কেন? আরে বইলো না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, আবার একটা কিডনি নাই। আপু অবাক হয়ে বলল, কিভাবে? ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার মাকে একটা কিডনি দিয়েছিল। এমন সন্তান কজনের হয় বলো? আপু এই কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়লো আর কাঁদতে লাগলো। ডাক্তার দ্রুত আপুর কাছে গিয়ে আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি ওর কাছে যাব, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। কেন, ও তোমার কি হয়? ও আমার কলিজার টুকরা ভাই হয়। আমি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো না প্লিজ। তুমি চিন্তা করো না, ও রিপোর্ট নিয়ে আসতেছে। আমি রিপোর্ট নিয়ে ডাক্তার চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখলাম আপু চেয়ারে বসে আছে আর কাঁদতেছে। আমি সেদিকে না তাকিয়ে সামনে এগোতে লাগলাম। হঠাৎ আপু এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে বুঝতে পারিনি। আমি তোকে অনেক অপমান করেছি, এমনকি মানুষের কাছে খারাপ বানিয়েছি। আমাকে মাফ করে দে ভাই। এই কি করছেন? নোংরা মানুষের গায়ে হাত দিলে আপনার হাত অপরিষ্কার হবে, লোকে দেখলে কি বলবে বলেন? ভাই আমাকে মাফ করে দে। আপনি বলতে পারেন সেই সব অপমান, কিন্তু আমি না। আমি কোনোদিন আপনাদেরকে মাফ করবো না, মরে গেলেও না। এখন আপনি যেতে পারেন। আপু কান্না করতে করতে বেরিয়ে গেল। ডাক্তার আমার কাছে এসে বলল, একবার কি ক্ষমা করা যায় না? না, আর আপনি ওনার হয়ে ওকালতি করছেন কেন? কারণ আমি তোমার দুলা ভাই আর ও তোমার ভাগ্নি। বোনের সাথে সম্পর্ক নেই, দুলা ভাই। ডাক্তার সরি, রনি ভাই আর কিছু না বলে রিপোর্টগুলো দেখতে লাগলেন আর আমি রিমিকে আদর করতে লাগলাম। অনেকক্ষণ পর রনি ভাইয়া আমার কাছে আসলেন। আমি চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছিলাম। তিনি হঠাৎ আমাকে জোরে ধরে এমন কথা বললো যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, কি হয়েছে ভাইয়া? তুই এতদিন কোথায় ট্রিটমেন্ট করাইছিস? পড়ায় নাই। এটা তুই কি করছিস ভাই? কেন, কি হয়েছে খুলে বলো আমাকে। তোর এটা কিডনিও ড্যামেজ হয়ে গেছে। বলে কাঁদতে লাগলো। আমি আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেলাম। দুই ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়লো, কিন্তু কিছুটা খুশিও হলাম। আর এই অবহেলাময় জীবন ভালো লাগছে না। এবার একটা ইতি চাই। আমি রনি ভাইকে বললাম, আমার হাতে আর কদিন সময় আছে ভাইয়া? এভাবে বলিস না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেব না। মিথ্যা সান্ত্বনা না দিয়ে বলো, আর কতদিন আছে আমার হাতে ভাইয়া? বড় জোর 1 মাস, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দিব না। আমার জন্য আর কারো কিছু করতে হবে না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আগে আমার গাছুয়ে প্রমিস করো। আচ্ছা, এই করলাম, এবার বলো। এই সবের কিছুই তুমি আপু কিংবা কাউকে বলবে না। না, এটা আমি করতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথা দিচ্ছো, আর তুমি যদি কথা না রাখো তাহলে কিন্তু আমি সবার থেকে নিজেকে আড়াল করে নেবো। আচ্ছা, তুই যা বলবি তাই হবে, কিন্তু এরকম করিস না ভাই। আর তোর আপুকে মাফ করে দে, তোর জন্য অনেক কান্না করে জানিস, কিছুই বলতে পারি না আমি। আচ্ছা, দেখা যাবে। আরো অনেকক্ষণ রনি ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়া অনেক উপদেশ দিল কিভাবে চলতে হবে। এরপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমার সেই প্রিয় জায়গা, সেই নদীর পাড়ে চলে এলাম। সেখানে এসে লিমার নাম্বার চাইলাম। সাহেবের কাছে ফোন করে দিতে চাচ্ছিল না। অনেক অনুরোধ করার পর তারপর তাকে ফোন দিলাম। সে আমাকে চিনতে পারে নাই। পরিচয় না দিতেই ওকে সেই চিরচেনা নদীর পাড়ে আসতে বললাম। আমি নদীর দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি চোখের পানি মুছে ওর দিকে তাকালাম। যা ভেবেছিলাম তাই, লিমাই জড়িয়ে ধরেছে। এরপর ও বললো, হঠাৎ করে এখানে আসতে বললে, কিছু হয়েছে কি? আচ্ছা লিমা, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? নিজের চাইতে বেশি। হঠাৎ এই কথা বলছো কেন? তোমার ভালোবাসার কসম করে আমাকে একটা কথা দেবে? আচ্ছা, কথা দিলাম। কি কথা বলো? তুমি আবিরকে বিয়ে করে নাও আর 1 মাসের মধ্যেই। পারবে তো? কথা দিচ্ছ কিন্তু। তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলো, তবু এ কথা বলো না। অনেক ভালোবাসি তোমায়। একবার অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছি। জানি না ভাইয়া যে সব বলেছে সেই সব সত্যি কিনা। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমিও সুখে থাকতে পারিনি। তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। আর পারছি না আমি তোমায় বিহি থাকতে। প্লিজ, তুমি আমাকে আর পর করে দিও না। এবার যদি পর করে দাও তো আমি মরে যাব। প্লিজ, তুমি এরকম করো না, তোমার পায়ে পড়ি।
তা আর সম্ভব না লিমা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপন করতে পারবো না। আমি এখন অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তুমি আমাকে